কোথায় রাজকন্যা? কোনটার কথা বলছেন আপনি? কোথায় মানে? আমি কি তোমায় মিথ্যে বলছি? ওই দেখো, আয়না থেকে দেখতে পাচ্ছ না? দাঁড়াও, আমি উঠে এসে তোমায় দেখাচ্ছি। আরে আরে চন্দন বাবা যে, তাই সকাল সকাল কোথায় ছোটা হচ্ছে জুনি? এই তো কাকা, দুধ নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। ওই দেখেছ তো, তোমার কাঁধে দুধ ভর্তি কলসি ঝুলছে দেখেও আবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ। ও মামা, কোথায় গেলে বলো তো? আমার ঝালমুড়ি খাওয়ার টাকাটা দেবে না নাকি? কতক্ষণ আর অপেক্ষা করতে হবে বলো দেখিনি? ওদিকে পাঠশালার গুরু মশাই এতক্ষণে নিশ্চয় চলে এসেছে। আরে আরে আসছি। কি ব্যাপার, চন্দন এখনো দুধ নিয়ে বাজারে আসছে না কেন? সেই তখন থেকে চন্দনের কাছ থেকে দুধ কিনবো বলে অপেক্ষা করছি। বুড়িমা, ও বুড়িমা, তোমার বাড়ি আর কত দূর বলো তো? না মানে, সে তখন থেকে তুমি আমায় শুধু পথ চিনে চিনে নিয়ে চলেছো, আর আমি তোমার পিছু পিছু যাচ্ছি আর যাচ্ছি। তোমার বাড়ি তো এখনো পেলাম না, আর কত দূর গেলে পাবো বলো তো? এই তো, আর একটু সামনে আগলে আমার বাড়িতে চলে আসবো। সেই তখন থেকেই তো একই কথা বলে চলেছো, কিন্তু এখন পর্যন্ত তোমার বাড়ির দেখাই পেলাম না। আর কত দূর সত্যি করে বলো তো? ওদিকে আমার তো বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। কাঁচা দুধ নিয়ে বাজারে যাচ্ছিলাম বিক্রি করতে। এর চেয়ে বেশি দেরি হলে তো দুধগুলো পচে নষ্ট হয়ে যাবে। তোমার যদি এতই তাড়া থাকে তাহলে তুমি আমার সাথে এলে কেন বাপু? সাহায্যের নাম করে এখন আবার কথা শোনাচ্ছ। দাও দাও, আমার চাল ভর্তি কলসি আমাকে দিয়ে দাও, আমি নিজে বাড়িতে নিয়ে যেতে পারবো। আহা, রাগ করছো কেন বুড়িমা? আমি তো সত্যি মন থেকে তোমাকে সাহায্য করতে এসেছি, কিন্তু আমার এই কাঁচা দুধগুলো যদি পচে যায় তাহলে কাকার কাছে অনেক বকা শুনতে হবে। এই দুধ বিক্রি করার সব পয়সা তো গিয়ে কাকার হাতে তুলে দিতে হবে। একটা পয়সাও যদি কাকার হাতে তুলে দিতে না পারি তাহলে আজ সত্যিই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। বলছি তো, বাড়ি তো এই আর দু এক বাড়ি পরে। তোমার দেরি হয়ে গেলে তোমায় আর যেতে হবে না গো। দাও দাও, আমি এই বাকি পথটুকু এই কলসিটা নিয়ে যেতে পারবো। না না বুড়িমা, এত দূর পথ যখন এগিয়ে দিতে পেরেছি আর দু এক বাড়ি পথ এগিয়ে দিতেও পারবো। চলো, দিয়ে আসছি তোমায় বাড়ি অবধি। এই তো, এই বাজারেই নাকি গোয়ালেরা দুধ বিক্রি করতে আসে। এই তোমরা সবাই খোঁজাখুঁজি শুরু করো, কার কাছ থেকে খাঁটি দুধ কিনতে পাওয়া যায়। আজ রাজবাড়ি থেকে যে খাঁটি গরুর দুধের খোঁজ পড়বে তা তো জানতাম না। তাহলে তো আমি আমার নিয়ে আসা গরুর দুধগুলো কারো কাছে বিক্রি করতাম না, আপনাদের জন্য রেখে দিতাম। এই দেখুন, আমার কাছে দুধের কলসি ফাঁকা। এই মাত্র সব দুধ বেচা কেনা শেষ করে আমি খালি হাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে কোথা থেকে দুধ দেবো বলুন? বাজারে আপনি কি একাই খাঁটি গরুর দুধ বিক্রি করেন, নাকি আরো কেউ আছে? আছে, তবে আজকেও তারা বাজারে আসেনি দুধ নিয়ে, আর হয়তো আসবেও না। বাজারে দুধ বিক্রি করার সময় তো প্রায় শেষের দিকে। সর্বনাশ! এবার তাহলে কি হবে? রাজকন্যা তো এই রাজশেষেলের সকল কর্মচারীর সঙ্গে আমাদেরও গরদান নেওয়ার ব্যবস্থা করবে এবার। মহারাজ, নেমন্ত্রণিত সকল আত্মীয় এবং বিভিন্ন রাজ্য থেকে আসা গুণীমানী লোকগণ আসতে শুরু করেছে। তারা ইতিমধ্যে রাজদরবারে প্রবেশ করেছে। আসুন, আপনারা সকলে আজ আমার নেমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছেন। আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের উপর। আসুন, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। নিমন্ত্রিত সকলেই রাজ দরবারে এসে হাজির হয়। রাজাকে ভীষণ খুশি দেখালেও ভেতর ভেতর রাজকন্যাকে নিয়ে সে ভীষণ চিন্তিত ছিল। মন্ত্রী মশাই, ওদিকের খবর কি বলুন তো?
সৈন্যরা কি খাঁটি দুধের জোগাড় করে আনতে পারলো? আর রাজকন্যার মাথাটা কি ঠান্ডা হয়েছে? না মহারাজ, সৈন্য সামন্তরা তো এখনো খাঁটি দুধের জোগাড় করে রাজবাড়িতে ফিরে এলো না। তার মানে বোধ হয় জোগাড় হয়নি মহারাজ। সর্বনাশ! তাহলে তো রাজকন্যাকে কিছুতেই ঠান্ডা করা যাবে না। আজকের এই আনন্দ ঘন পরিবেশটাকে রাজকন্যা নিশ্চয়ই উত্তেজিত করে তুলবে। উত্তেজিত হব না? কি বলছেন কি আপনি মাতা? সকল গণ্ডমূর্খদের রাজকার্যে নিয়োজিত করে রেখেছেন আপনারা। তাদের দিয়ে কোনো কাজ ঠিক মতো হয় না। আমি যে কাজই তাদেরকে দিয়ে করাতে চাই না কেন, তারা একটা না একটা ভুল করবেই, অন্যায়ও করবে তারা। আর আমাকে আপনারা উত্তেজিত না হয়ে শান্ত হয়ে থাকতে বলছেন? কিছু কিছু সময় পরিস্থিতিকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না রাজকন্যা। চন্দ্রমুখী, তুমি পরিস্থিতিকে মেনে নিতে শেখো। রাজকন্যা চন্দ্রমুখী কোনো পরিস্থিতি মেনে নিতে শেখেনি মাতা, বরং সে নিজে পরিস্থিতি তৈরি করতে শিখেছে। রাজকুমারী চন্দ্রমুখীর জীবনে কোনো কিছুতে না নেই। রাজকুমারী যখন যেটা চাইবে তখন সেটাই হতে হবে। আমি যাচ্ছি রাজহিসেলের দিকে। সেখানে যদি এখনো আমার প্রয়োজন মতো সবকিছু উপস্থিত না পাই, তাহলে আমি একে একে সকলের শাস্তির ব্যবস্থা করব। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী রেগে মেগে রাজহিসেলের দিকে রওনা দেয়। রানী দিশেহারা হয়ে সেখানে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে থাকে। মেয়ে মানুষকে কোথায় নরম মনের হতে হয়, সে রাজকন্যাই হোক আর সাধারণ ঘরের কন্যাই হোক। মেয়েরা তো মেয়েই হয়। মেয়ে মানুষের মন কোমল, আর সেই কোমলতা দিয়ে সব কিছু জয় করা যায়। আমাদের রাজকন্যাটা এমন জেদি আর অহংকারী হয়েছে শুধুমাত্র তার পিতা মশাইয়ের কারণে। রাজামশাই যদি রাজকন্যাকে এতটা লাই না দিতেন, রাজকুমার যখন যেটা চেয়েছে তখন সেটা হাজির না করতেন তার সামনে, তাহলে রাজকন্যা আজ এতটা জেদি বা অহংকারী হতো না কিছুতেই। এখন আর রাজকুমারীকে শত চেষ্টা করলেও পরিবর্তন করা সম্ভব নয়। এই কিরে চুমকি, তুই এভাবে হেলতে দুলতে কোথায় যাচ্ছিস? তোর না এখন পাঠশালায় থাকার কথা? আরে চন্দনদা, তুই এই সময় এখানে? তোর তো এখন বাজারে দুধ বিক্রি করতে যাওয়ার কথা। তুই এখনো বাজারে গিয়ে দুধ বিক্রি করিসনি? এ মা, এই তো এত সময় এভাবে কাঁচা দুধের হাঁড়ি নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছিলি রে চন্দনদা? দুধ বোধহয় সব নষ্ট হয়ে গেছে এতক্ষণে। দাঁড়া, বাড়িতে গিয়ে আমি মাকে বলছি তুই বাজারে গিয়ে দুধ বিক্রি করার নামে ফাঁকি দিচ্ছিস। সে তোর যা ইচ্ছে তাই বল, তার আগে বল তো পাঠশালায় না গিয়ে তুই এখানে পড়া ফাঁকি দিয়ে কি করছিস? না মানে কিছু না, তোকে এত কিছু জানতে হবে না। আমি পাঠশালায় যাচ্ছি। আজ এত বেলা হয়ে গেল আমার বাজারে আসতে। আমার খদ্দেরগুলো বোধ হয় আমার দেখা না পেয়ে ফিরে গিয়েছে। এখন আমি এত দুধ কার কাছে বিক্রি করব? এত বেলায় কে আমার কাছ থেকে দুধ কেনার জন্য অপেক্ষা করছে শুনি? আজ আমার কপালে শনি আছে। বাড়ি গিয়ে কাকাবাবু আর কাকিমার কাছে বকুনি আমায় আজ খেতেই হবে। এইসব কথা ভাবতে ভাবতেই চন্দন বাজারের ভেতরে যায়, আর সেখানে রাজবাড়ি থেকে আসা সৈন্য সামন্তরা দুধ কিনবে বলে দুধওয়ালার খোঁজ করতে থাকে। ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছে না ও বাজারে দুধ বিক্রি করতে এসেছে। ও যে হাঁড়ি নিয়ে এসেছে সেগুলো তো দুধের হাঁড়ি মনে হচ্ছে। যা গিয়ে জিজ্ঞাসা কর তো ওর কাছে সত্যি দুধ আছে কিনা, আর ওগুলো বিক্রি করবে কিনা। এই ছেলে, তুমি কি বাজারে দুধ বিক্রি করতে এসেছো? তোমার কাছে কি খাঁটি দুধ হবে? হ্যাঁ তো, আমি তো বাজারে দুধ বিক্রি করতে এসেছি। আমার নিজের বাড়িতে নিজের হাতে পোষা গরুর খাঁটি দুধ, এগুলো খুব ভালো হবে। আপনাদেরকে দেখে তো রাজবাড়ির সৈন্য বলে মনে হচ্ছে। আপনারা কেন এখানে দুধ কিনতে এসেছেন বলুন তো? এরপর সৈন্যরা চন্দনকে রাজকুমারীর ব্যাপারে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে চন্দন সৈন্যদেরকে আশ্বাস দিয়ে বলে, এগুলো সত্যি খুব খাঁটি এবং ভালো মানের দুধ। এগুলো আপনারা নিয়ে যান। রাজকুমারের এই দুধ দিয়ে পায়েস রান্না করে ভীষণ খুশি হবে। ঠিক আছে, এই নাও তোমার বিক্রি করা দুধের মূল্য। এই কথা বলে সৈন্যদের মধ্যে একজন এক থলে স্বর্ণমুদ্রা দেয় চন্দনকে। সেগুলো পেয়ে চন্দন ভীষণ অবাক হয়ে যায়। এ মা,
এত স্বর্ণ মুদ্রা কেন দিচ্ছেন? আমার বিক্রি করা দুধের দাম তো এত নয়। রাজামশাই নিজে এগুলো পাঠিয়েছেন, আমাদেরকে বলেছেন যার কাছ থেকে খাঁটি দুধ কিনবো আমরা যেন তাকে এই 1 থলি স্বর্ণ মুদ্রা দিয়ে দেই দাম হিসাবে। আজ আপনার থেকে খাঁটি দুধগুলো পেলাম বলেই রাজকন্যার হাত থেকে আমরা অনেকেই রক্ষা পাবো। তার মূল্য হিসাবে এটা তো অতি সামান্য। এরপর সৈন্যরা চন্দনের কাছ থেকে 2 হাঁড়ি দুধ 1 থলে স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিনে নিয়ে রাজপ্রাসাদে রওনা দেয়। চন্দনও ভীষণ খুশি খুশি মন নিয়ে বাড়িতে ফিরে যায়। বিধাতা যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি ওই বুড়ি মায়ের উপর একটু রেগে গিয়েছিলাম, ওনার বাড়িটা অত দূরে ছিল বলে, কিন্তু কে জানতো পথে এতটা দেরি হয়েছে বলেই আমার জন্য এত ভালো কিছু অপেক্ষা করছিল। সবই বিধাতার পরিকল্পনা। আজ কাকাবাবুও খুব খুশি হবে। এখন যদি আমি সবকিছু জোগাড় না পাই তাহলে আমি একে একে সবাইকে শুলে চড়াবো। এ কথা বলতে বলতেই রাজকন্যা চন্দ্রমুখী রাজহেসেলে ঢুকে পড়ে। তাকে দেখে দাসীদের তো পিলে চমকে যায়। রাজকন্যা, ইয়ে মানে কি হলো কি দাসী? আমাকে দেখেই তোমরা এমন ভয়ে থরথর করে কাঁপছো কেন? তার মানে এখনো তোমরা সবকিছু জোগাড় করতে পারোনি? আমি যদি আজ আমার পিতামশের জন্য নিজ হাতে পায়েস রান্না করতে না পারি তবে তোমাদের সকলকে একসাথে রান্না করার ব্যবস্থা করব, তারপর আমার শান্তি হবে। এবারের মতো ক্ষমা করে দিন রাজকন্যা, আর কোনো বছরই এক ভুল হবে না। হয়ে গেছে, খাঁটি দুধের জোগাড় হয়ে গেছে। আপনি আর কোনো চিন্তা করবেন না রাজকন্যা। এই দেখুন, আমরা রাজ্য থেকে খাঁটি দুধের ব্যবস্থা করে নিয়ে এসেছি। এগুলো দিয়ে আপনি এখন পায়েস রান্না করতে পারবেন। পাওয়া গেছে, খাঁটি দুধ পাওয়া গেছে রাজকন্যা। আপনি এবার শান্ত হন। মনে হচ্ছে এবারের মতো তোরা বেঁচে গেলি। নে, এবার সবকিছু আমার হাতের কাছে জোগাড় করে দে তো। আমি এক্ষুনি পিতামশের জন্য পায়েস রান্না করতে শুরু করব। এরপর রাজকুমারী চন্দ্রমুখী সৈন্যদের আনা সে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করতে শুরু করে। পায়েস রান্না শেষে দাসীদের উদ্দেশ্যে বলে, আমার পায়েস রান্না শেষ। দাসী, এগুলো একটি বাটিতে সুন্দর করে পরিবেশন করে রাজ দরবারে নিয়ে এসো। আমি যাচ্ছি রাজ দরবারে, সেখানে গিয়ে নিজ হাতে পিতামশাইকে খাইয়ে দেব, আর তারপর পিতামশাই আজকের ভোজন শুরু করবে। আগে রাজকন্যা। এরপর রাজকন্যা চন্দ্রমুখী রাজহেসেল থেকে বেরিয়ে যায় রাজ দরবারের দিকে। তার পেছন পেছন একজন দাসীও বাটিতে করে পায়েস সুন্দর করে পরিবেশন করে নিয়ে যায়। কি বলছিস কিরে চন্দন? আজ দুধ বিক্রি করে তুই 1 থলে ভর্তি স্বর্ণ মুদ্রা পেয়েছিস? এগুলো আবার সত্যি নাকি আমার সঙ্গে তুই মজা করছিস বলতো? কই দেখি দেখি, এগুলো কি সত্যি স্বর্ণ মুদ্রা নাকি তামার মুদ্রা? ও মা, এ তো দেখছি খাঁটি সোনা গো। আর এই তোলে দেখেও বোঝা যাচ্ছে এই স্বর্ণ মুদ্রা আমাদের রাজবাড়ি থেকে এসেছে। হ্যাঁ কাকি, আমি সত্যি বলছি। আজ আমি রাজপ্রাসাদের সৈন্যদের কাছে 2 হাঁড়ি দুধ বিক্রি করেছি, আর রাজবাড়ির সৈন্যরাই তো আমাকে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছে। তখনই চন্দনের মা সেখানে চলে আসে। কেন তুই রাজবাড়ির সৈন্যদের কাছে দুধ বিক্রি করতে গিয়েছিলিস বল? এত লোভ কেন তোর? স্বর্ণ মুদ্রার লোভে পড়ে রাজবাড়ির সৈন্যদের কাছে দুধ বিক্রি করতে গেলি কেন? বলেছি না, রাজবাড়ির কোনো ছায়াও যেন তোর উপরে না পড়ে। রাজবাড়ির কোনো সৈন্য সামন্ত দেখলে তার থেকে কয়েক গজ দূরে থাকবি তুই। আর তুই নিজেই রাজবাড়ির সৈন্য সামন্তের কাছে গিয়ে দুধ বিক্রি করে এসেছিস। কে জানে এর ফলে আবার কোন বিপদ ঘনিয়ে এসে পড়বে তোর উপর। এইসব তুমি কি বলছো কি মা? রাজবাড়ির সৈন্যদের কাছে দুধ বিক্রি করায় আমার আবার কি বিপদ ঘটবে শুনি? তুই ছাড় তো তোর মায়ের এসব কথা। ছেলেটা কোথায় এতগুলো স্বর্ণ মুদ্রা পেয়েছে বলে বাহবা দেবে তা নয়, উল্টো কথা শোনাচ্ছে। তুই খুব ভালো করেছিস বাবা চন্দন। এরপরে আবার এরকম সুযোগ পেলে আবারও এভাবে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নিবি। না না ঠাকুরপো, আমার ছেলেটা এসব কিচ্ছুটি করবে না। ওর বাবা নেই বলে তোমরা আমাকে আর ওকে খেতে পড়তে দিচ্ছ, কিন্তু তার বিনিময়ে আমার ছেলেটা তোমাদের বাড়িতে রাখাল হয়ে আছে, এটাই অনেক। এর চেয়ে আর বেশি কিছু আশা করো না। তাহলে আমি আমার ছেলেটাকে নিয়ে যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব।
বাবা বৌদি, এখন তোমার ছেলেটা লায়ক হয়ে গেছে বলে ভারী একেবারে ভয় দেখাচ্ছ ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে। দুদিন আগেও ছেলেটা যখন ছোট ছিল তখন এইসব বড় বড় কথা কোথায় ছিল বলো তো? আমরা আশ্রয় না দিলে মা ছেলে মিলে তো পথে ঘুরতে আর ভিক্ষে করে খেতে। থাক কাকি, দয়া করে আমার মাকে ওসব কথা বলে আর কষ্ট দিও না। আমি আমার মাকে বুঝিয়ে বলছি। চলো মা, ঘরে চলো তো, খেতে দিবে আমায়। শুভ জন্মদিন পিতামশাই, এই নিন মিষ্টি মুখ করুন। আপনার রাজকন্যার হাতে রান্না করা পায়েস খেয়ে আজকের ভোজন শুরু করবেন। যাক, অবশেষে আমার রাজকন্যার মুখে হাসি ফুটেছে। তাহলে দাও মা দাও, তোমার হাতের পায়েস খেয়ে আমি আমার আজকের ভোজনটা শুরু করি। তারপর নেমন্ত্রিত অতিথির সাথে খাবারের ব্যবস্থাটাও করতে হবে। ভোজনের সময় যে পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আগে এই পায়েসটুকু গ্রহণ করুন, তারপর সে সবকিছু শুরু করা যাবে। এরপর রাজকন্যা খুশি মন নিয়ে তার পিতামশাইকে পায়েস খাইয়ে দেয়। রাজাও ভীষণ খুশি হয়। রাজকন্যার খুশি মুখখানা দেখে রাজদরবারে উপস্থিত সকলেই বড্ড খুশি হয়, শুধুমাত্র মন্ত্রী মশাই বাদে। কোথায় ভাবলাম আজ রাজকন্যা পায়েস রান্না করতে না পারলে দুঃখে রাজবাড়িতে একটা কেলেঙ্কারি ঘটবে, আর তা দেখে আমার প্রাণ চোখ জুড়িয়ে যাবে। কিন্তু তার তো কিছুই হলো না। রাজকন্যা খুব খুশি হয়ে আছে দেখছি। না না, এত শান্ত শিষ্ট পরিবেশ তো থাকতে দিলে চলবে না। কিছু না কিছু একটা করতেই হবে পরিবেশটাকে নষ্ট হওয়ার জন্য। মন্ত্রী মশাই, দাঁড়িয়ে রইলেন কেন? যান, শিগগিরই এবার সকলের আহারের ব্যবস্থা করুন। আজ্ঞে মহারাজ। এরপর মন্ত্রী মশাই রাজদরবার থেকে বেরিয়ে সকলের ভোজনের ব্যবস্থা করতে যায়। রাজা সবসময় আমাকে হুকুম আর হুকুম করে যায়। রাজার এত হুকুম শুনতে আমার আর ভালো লাগে না। আজ রাজার জন্মদিনে রাজাকে উপহার হিসেবে কিছু তো একটা আমায় দিতে হবে। এমন কিছু উপহার দিব না যে রাজা আর আগামী দুদিন আমাকে হুকুম করার অবস্থাতেই থাকবে না। দাসী, রাজা মশাইয়ের খাবারটা এখানে সাজিয়ে দাও তো দেখি। এরপর দাসী মন্ত্রী মশাইয়ের হুকুমে খাবারের টেবিলে রাজামশাইয়ের জন্য রান্না করা সকল খাবার সাজিয়ে দেয়। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে এসো, আমি রাজা মশাইকে ডেকে নিয়ে আসছি। এরপর দাসীগুলো সেখান থেকে চলে যায়। দাসীরা চলে যেতেই মন্ত্রী মশাই রাজামশাইয়ের জন্য সাজানো খাবারগুলোতে কিছু একটা মিশিয়ে দেয়। রাজা মশাই, এই খাবারগুলো খেয়ে আপনি আর বিছানা থেকে উঠতে পারবেন না আগামী দুদিন, আর আমাকেও আর হুকুম করতে পারবেন না। আর এই সব কিছুর দোষ গিয়ে পড়বে বাইরে থেকে কিনে নিয়ে আসা দুধওয়ালার উপর। আহারে বেচারা, কি জানি কে সৈন্যদের কাছে দুধ বিক্রি করেছে আজ, কাল তাকে শুলেও চড়তে হতে পারে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা রূপকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।